হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। কখনো কি ভেবে দেখেছেন কেন জাপানি শিশুরা এত কম বয়সে অত্যন্ত ভদ্র, শান্ত এবং জিনিয়াস বা মেধাবী হয়ে ওঠে? যেখানে আমাদের দেশে 4-5 বছরের বাচ্চাকে খাওয়াতে বা মোবাইল ফোন থেকে দূরে রাখতে বাবা মাকে যুদ্ধ করতে হয়, সেখানে জাপানি শিশুরা কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই নিজেদের কাজ নিজে করে। এটা কোনো জাদু নয়, বরং জাপানিদের এমন 5টি বিশেষ অভ্যাস যা আধুনিক বিজ্ঞান এবং গবেষণায় প্রমাণিত। আজকের ভিডিওটিতে আমরা জাপানি প্যারেন্টিং এর এমন 5টি সিক্রেট অভ্যাস জানবো যা আজ থেকেই আপনার বাচ্চার জীবনে অ্যাপ্লাই করলে তার ব্রেন ডেভেলপমেন্ট এবং ভবিষ্যৎ সফলতার গ্রাফ 100% বদলে যেতে পারে। বিশেষ করে 4 নম্বর অভ্যাসটি মিস করবেন না, কারণ এটি জাপানি শিশুদের সবচেয়ে বড় শক্তির উৎস। 5টি জাপানি অভ্যাসের প্রথম অভ্যাস ইকুজি এবং প্রথম 3 বছরের স্পর্শ অ্যাটাচমেন্ট প্যারেন্টিং। জাপানি মায়েরা বাচ্চার জীবনের প্রথম 3 বছর তার সাথে 24 ঘন্টা কাটানোর চেষ্টা করেন। তারা বাচ্চাকে সবসময় নিজেদের সাথে আটকে রাখেন। এটাকে বলা হয় বেবি ক্যারিং। বিজ্ঞান কি বলে এই বিষয়ে? হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে জীবনের প্রথম 1000 দিনে শিশুর মস্তিষ্কের সিনাপস বা কানেকশন সবচেয়ে দ্রুত গতিতে বাড়ে। জাপানিদের এই গভীর শারীরিক এবং মানসিক স্পর্শ বাচ্চার ব্রেইনে অক্সিটোসিন হরমোন বাড়িয়ে দেয়, যা বাচ্চার মানসিক নিরাপত্তাহীনতা এবং অতিরিক্ত রাগ দূর করে, তাকে শান্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে। 2 নম্বর অভ্যাস শিতসোকে, অর্থাৎ আত্মনির্ভরশীলতা সেলফ ডিসিপ্লিন। জাপানি স্কুলে বা বাড়িতে বাচ্চাদের জন্য কোনো আয়া বা কাজের লোক থাকে না। 2 থেকে 3 বছর বয়স থেকেই তারা নিজেদের খেলনা নিজেই গোছায়, নিজের জুতো নিজে পরে এবং স্কুলের ক্লাসরুম টয়লেট নিজেদেরই পরিষ্কার করতে হয়। বিজ্ঞান কি বলছে? সাইকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী যেসব শিশু ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে শেখে তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত নেওয়া এবং সেলফ কন্ট্রোল নিয়ন্ত্রণ করে, অনেক বেশি শক্তিশালী হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স এটি বাচ্চাকে বড় করে যে কোনো প্রতিকূলতায় টিকে থাকার শক্তি দেয়। 3 নম্বর অভ্যাস খুব গুরুত্বপূর্ণ, প্রকৃতির সাথে সংযোগ এবং 5টি ইন্দ্রিয়ের বিকাশ গোকান 5 সেন্সেস। জাপানি পরিবারগুলো সপ্তাহে অন্তত একদিন বাচ্চাকে নিয়ে প্রকৃতির কাছে যায়। তারা মাটির গন্ধ নেওয়া, গাছের পাতা ছোঁয়া, পাখির ডাক শোনার উপর জোর দেয়। একে জাপানে বলা হয় শিনরেন ইয়োকো বা ফরেস্ট বাথিং। বিজ্ঞান কি বলছে? নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে স্ক্রিন বা মোবাইলের নীল আলোর বদলে প্রকৃতির সংস্পর্শ শিশুর ভিজুয়াল এবং অডিটরি কর্টেক্সকে উদ্দীপিত করে। এটি বাচ্চাদের মনোযোগ ক্ষমতা মানে অ্যাটেনশন স্প্যান বহু গুণ বাড়িয়ে দেয়, যার ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া তাদের জন্য সহজ হয়। 4 নম্বর অভ্যাস খাবারের প্লেট পরিষ্কার করার নিয়ম এবং হারা হাঁচিবো। জাপানি শিশুরা কখনো খাবার নষ্ট করে না। প্লেটে যতটুকু নেওয়া হবে পুরোটা শেষ করতে হবে, এটাই নিয়ম। একই সাথে তারা 80% পেট ভরে খাওয়ার অভ্যাস করে, যাকে হারা হাঁচিবু বলা হয়। বিজ্ঞান কি বলছে? জাপানি শিশুদের খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানে মাছ, সামুদ্রিক খাবার এবং গুড ফ্রেন্ডলি ফার্মেন্টেড খাবার বেশি থাকে। বিজ্ঞান বলে আমাদের পাকস্থলী বা গাট হলো আমাদের সেকেন্ড ব্রেন। সঠিক পুষ্টি এবং অতিরিক্ত না খাওয়ার অভ্যাস বাচ্চার স্মৃতিশক্তি এবং আইকিউ বাড়াতে সরাসরি সাহায্য করে। 5 নম্বর অভ্যাস খুব ইম্পর্টেন্ট, গাম্বারু ফলাফলের চেয়ে চেষ্টার গুরুত্ব। জাপানি সংস্কৃতিতে বাচ্চা কোনো পরীক্ষায় ফার্স্ট হলো কিনা তার চেয়ে বেশি দেখা হয় সে কতটা কষ্ট বা চেষ্টা করেছে। তারা বাচ্চাকে বলে না তুমি অনেক বুদ্ধিমান, বরং বলে তুমি খুব ভালো চেষ্টা করেছো। বিজ্ঞান কি বলে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত সাইকোলজিস্ট ক্যারল ডেকের গ্রোথ মাইন্ডসেট থিওরি ঠিক এটাই প্রমাণ করে। বাচ্চাকে বুদ্ধিমান বললে সে অহংকারী বা অলস হয়ে যেতে পারে, কিন্তু তার প্রচেষ্টা বা পরিশ্রমের প্রশংসা করলে সে জীবনে কখনো হার মানতে শেখে না। তাহলে বুঝতেই পারছেন জাপানি শিশুরা জন্মগতভাবে জিনিয়াস হয় না, তাদের তৈরি করে এই দারুণ অভ্যাসগুলো। একজন সচেতন অভিভাবক হিসেবে এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকেই আপনার বাচ্চার উপর অ্যাপ্লাই করছেন? কমেন্ট করে অবশ্যই আমাকে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। জাপানি প্যারেন্টিং নিয়ে কথা উঠলেই একটি প্রশ্ন সবার মনে আসে, জাপানি বাচ্চারা এত শান্ত কেন? তারা আমাদের দেশের বাচ্চাদের মতো হাটে বাজারে বা রেস্তোরাঁয় অত চিৎকার করে কাঁদে না কেন? এর পেছনে কোনো জাদুকরী ঔষধ নেই, বরং আছে জাপানি মায়েদের শতাব্দী প্রাচীন কিছু প্যারেন্টিং সিক্রেট এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। জাপানি মায়েরা যেভাবে বাচ্চার কান্না নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করেন তার 5টি মূল সিক্রেট এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম সিক্রেট স্কিন টু স্কিন সংযোগ এবং প্রথম 3 বছরের নীতি। একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
জাপানি সংস্কৃতিতে বাচ্চার জীবনের প্রথম 3 বছরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই সময়ে জাপানি মায়েরা বাচ্চাকে প্রায় 24 ঘন্টাই নিজের শরীরের সাথে স্পর্শ করিয়ে রাখেন। তো সিক্রেট টেকনিকটি কি? তারা স্ট্র্যাপ বা কাপড়ের তৈরি বিশেষ ক্যারিয়ার ব্যবহার করে বাচ্চাকে সবসময় বুকের সাথে বেঁধে রাখেন, যেটাকে বলা হয় বেবি ওয়ারিং। মা যখন রান্না করেন বা ঘরের কাজ করেন তখনও বাচ্চা মায়ের সাথেই থাকে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান প্রমাণ করেছে যে মায়ের শরীরের ক্রমাগত স্পর্শ, হার্টবিট এবং ওয়ার্মথ বাচ্চার শরীরের অক্সিটোসিন হরমোন, যেটা শান্তির হরমোন, সেটা নিঃসরণ করে এবং কর্টিসল স্ট্রেস হরমোন সেটা কমিয়ে দেয়। ফলে বাচ্চা নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে এবং কাঁদার প্রয়োজনই বোধ করে না। খুব ইন্টারেস্টিং, তাই না? 2 নাম্বার সিক্রেটটি আরও ইন্টারেস্টিং। কান্নার আগেই বাচ্চার ভাষা বোঝা, প্রোঅ্যাক্টিভ প্যারেন্টিং। আমাদের দেশে সাধারণত বাচ্চারা কেঁদে উঠলে আমরা বুঝতে পারি যে তার খিদে লেগেছে বা সে অস্বস্তি বোধ করছে, কিন্তু জাপানি মায়েরা হলেন প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ তারা বাচ্চার কান্নার জন্য অপেক্ষা করেন না। তো সহজ কথায় সিক্রেট টেকনিকটি কি? জাপানি মায়েরা বাচ্চার শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। বাচ্চা একটু ছটফট করলে, হাত পা নাড়ানোর ভঙ্গি বদলালে বা হালকা আওয়াজ করলেই তারা বুঝে যান বাচ্চার এখন কি প্রয়োজন, ঘুম, খাবার নাকি ডায়পার পরিবর্তন। ফলাফল কি হয়? সমস্যাটি কান্নার পর্যায়ে যাওয়ার আগেই সমাধান হয়ে যায়। তাই জাপানি বাচ্চাদের চিৎকার করে কাঁদার সুযোগই তৈরি হয় না। 3 নম্বর ট্রিক, মায়ের শান্ত কণ্ঠস্বর এবং নীরব শাসন। জাপানি সংস্কৃতিতে জনসমক্ষে রাগ দেখানো বা উচ্চ স্বরে কথা বলাকে অত্যন্ত অমিল বা অভদ্রতা হিসেবে দেখা হয়। বাচ্চা কোনো ভুল করলে বা কান্নাকাটি শুরু করলে জাপানি মায়েরা কখনো বাচ্চার উপর চিৎকার করেন না বা রেগে যান না। সিক্রেট টেকনিকটি কি দাঁড়ালো? বাচ্চা কান্নাকাটি শুরু করলে মা নিজের গলার আওয়াজ একদম নিচু বা ফিসফিসানি হুইসপারিং পর্যায়ে নিয়ে আসেন। তারা বাচ্চার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত এবং মৃদু স্বরে কথা বলেন। বিজ্ঞান কি বলছে? বাচ্চারা আয়নার মতো, মিরর ইফেক্ট। আপনি তার সামনে চিৎকার করলে তার কান্নার বেগ আরও বাড়বে, কিন্তু আপনি যখন আচমকা একদম শান্ত এবং নিচু স্বরে কথা বলবেন তখন বাচ্চার মস্তিষ্ক সেই আওয়াজ শোনার জন্য নিজে থেকেই শান্ত হয়ে যায় এবং কান্না থামিয়ে দেয়। 4 নম্বর ট্রিক, জনসমক্ষে বাচ্চার অসন্তোষকে এড়িয়ে না যাওয়া। জাপানি মায়েরা যদি বাচ্চাকে নিয়ে বাইরে যান এবং বাচ্চা কোনো কারণে ঘ্যানঘ্যান করা শুরু করে তখন তারা সেটাকে অবহেলা করেন না। তারা বাচ্চার জেদ বা কান্নাকে সবার সামনে বড় করতে চান না। বাচ্চা কান্নাকাটি শুরু করলেই মা তাকে আলতো করে কোলে নিয়ে ভিড় থেকে দূরে কোনো শান্ত জায়গায় চলে যান। সেখানে তাকে শান্ত করে, আদর করে বা মনোযোগ ঘুরিয়ে দিয়ে, যেটাকে ডিস্ট্রাকশন বলা হয়, তারপর আবার স্বাভাবিক কাজে ফেরেন। ফলে কি হয়? কান্নার রেশ আর বড় হতে পারে না। 5 নম্বর সিক্রেট ট্রিক, অ্যামে, পারস্পরিক নির্ভরশীলতার অনুভূতি। জাপানি প্যারেন্টিং এর অন্যতম মূল ভিত্তি হলো এই অ্যামে। এর অর্থ হলো বাচ্চাকে এমন এক মানসিক নিরাপত্তা দেওয়া যাতে সে জানে যে তার যে কোনো প্রয়োজনে মা বাবা সব সময় পাশে আছেন। জাপানি মায়েরা বাচ্চাকে কাঁদিয়ে রেখে কোনো কাজ করার পক্ষপাতী নন। আমাদের দেশে অনেক সময় বলা হয় বাচ্চা কাঁদছে, কাঁদতে দাও, ফুসফুস ভালো হবে বা জেদ কমবে। কিন্তু জাপানিরা মনে করেন বাচ্চাকে কাঁদিয়ে রাখলে তার মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়, যা তাকে ভবিষ্যতে আরো বেশি জেদি এবং ক্রন্দনশীল করে তোলে। তারা বাচ্চার ডাকার সাথে সাথে সাড়া দেয়, যা বাচ্চাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত এবং তৃপ্ত রাখে। ফাইনালি আমি আপনাদেরকে একটা কথাই বলবো, জাপানি মায়েরা বাচ্চাকে শাসন করেন চোখ এবং শান্ত কণ্ঠস্বর দিয়ে, হাত তুলে বা চিৎকার করে নয়। আর এটাই হলো তাদের বাচ্চাদের এত শান্ত থাকার সবচেয়ে বড় রহস্য। এমন গবেষণা ভিত্তিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে, বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।